এমন একটা খামারের কথা কল্পনা করা যাক তো, যেখানে পশুরা একদিন অত্যাচার সহ্য করতে না পেরে একজোট হয়ে বিদ্রোহ করে বসে। হ্যাঁ, চাবুক হাতে থাকা মানুষদের একেবারে তাড়িয়ে দিয়ে পুরো খামারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় তারা। ঠিক তাই, তাদের চোখে তখন এক সোনালী ভবিষ্যতের স্বপ্ন, এমন এক নতুন সমাজ গড়ার স্বপ্ন যেখানে সবাই হবে সমান। কেউ কারো উপর একটুও অত্যাচার করবে না, আর সবাই নিজেদের হাড় ভাঙা পরিশ্রমের ফল নিজেরাই স্বাধীনভাবে ভোগ করবে। শুনতে দারুণ একটা রূপকথার মতো মনে হয়, তাই না? একদম। কিন্তু সেই স্বপ্নের স্বর্গরাজ্য কিভাবে ধীরে ধীরে একদম চোখের সামনেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হলো, তা নিয়ে গভীরভাবে ভাবলে যে কারো শিউরে ওঠার কথা। মুক্তির সেই সুন্দর স্বপ্নটা কিভাবে একটু একটু করে ভেঙে চুরমার হয়ে যায়, সেটা সত্যি খুব হৃদয় বিদারক। যারা একসময় শোষণের শিকার ছিল, যাদের পিঠে চাবুকের দাগ ছিল, তারাই কিভাবে ক্ষমতা পেয়ে একসময় নতুন শোষক হয়ে ওঠে, এই মনস্তাত্ত্বিক রূপান্তরটাই আসলে এই গল্পের সবচেয়ে শক্তিশালী দিক। আজকের এই বিস্তারিত বিশ্লেষণের মূল ভিত্তি হল জর্জ অরওয়েলের লেখা বিশ্ববিখ্যাত বই অ্যানিম্যাল ফার্ম বা পশুর খামার। আর আমাদের আজকের লক্ষ্য হল এই বইয়ের চমৎকার গল্পটার পড়তে পড়তে লুকিয়ে থাকা ঘটনাগুলো খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখা। আমরা বোঝার চেষ্টা করব ক্ষমতার লোভ কিভাবে খুব সাধারণ কাউকেও পুরোপুরি বদলে দেয়, আর অত্যন্ত সুন্দর নিখুঁত আদর্শগুলো কিভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো, এই পুরো গল্পটা শুরু হয় একটা নিছক স্বপ্ন থেকে, একটা ভিশন থেকে। মিস্টার জোনসের ম্যানর ফার্ম নামের একটা খামারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, জোন্স লোকটা ছিল ভীষণ নিষ্ঠুর আর মাতাল। তো সেখানে একদিন রাতে ওল্ড মেজর নামের খুব বয়স্ক আর জ্ঞানী একটা শূকর খামারের সব পশুকে একটা শস্যাগারে জড়ো করে। সে তাদের কাছে নিজের একটা অদ্ভুত স্বপ্নের কথা বর্ণনা করে, তাই না? ঠিক তাই, ওল্ড মেজর খুব আবেগ দিয়ে বোঝায় যে পশুদের জীবনে যত দুঃখ, যত কষ্ট আর যত হাড় ভাঙা খাটুনি, তার সবকিছুর একমাত্র কারণ হল মানুষ। মানুষের উপরই সব দায়। একদম। তার মতে মানুষই হলো একমাত্র প্রাণী যে নিজে কিছু উৎপাদন করে না। সে ডিম পারে না, সে দুধ দেয় না, তার গায়ে লাঙল টানার জোর নেই, কিন্তু সে সব কিছুর প্রভু এবং সব কিছু ভোগ করে। তার মানে ওলমেজার আসলে তাদের শুধু একটা স্বপ্নই দেখায়নি, বরং তাদের ভেতরে এই ধারণাটা একদম শক্ত করে গেঁথে দিয়েছিল যে তাদের নিজেদের এই দুর্দশার জন্য তারা নিজেরা কোনোভাবেই দায়ী নয়। সব সমস্যার গোড়াতেই হলো মানুষ। আর সে রাতের সেই মিটিংয়ে ওলমেজার বিস্টস অফ ইংল্যান্ড নামের একটা পুরনো দিনের গানের কথা সবাইকে শোনায়। ওই গানটা তো খামারের পশুদের জন্য যেন একটা জাদুর মতো কাজ করে। হ্যাঁ, জাদুর মতোই। গানটার কথাগুলো পশুদের মনে একটা সোনালী ভবিষ্যতের ছবি এঁকে দেয়, এমন এক ভবিষ্যৎ যেখানে কোনো মানুষের হাতে চাবুক থাকবে না। পায়ে কোনো শেকল থাকবে না, আর ইংল্যান্ডের সবুজ প্রান্তর হবে শুধু পশুদের নিজেদের। এই গানটা আর মেজরের কথাগুলো পশুদের ভেতরে বিদ্রোহের একটা শক্তিশালী বীজ রোপণ করে দেয়। যদিও ওল্ড মেজর এই ঘটনার মাত্র কয়েকদিন পরই মারা যায়, কিন্তু তার রেখে যাওয়া সেই মুক্তির আদর্শ, যাকে তারা অ্যানিম্যালিজম বা পশুত্ববাদ নাম দেয়, তা প্রতিটি পশুর মনে গভীরভাবে গেঁথে যায়। আর তারপর সেই কাঙ্ক্ষিত দিনটা চলেও আসে। একদিন ঘটনাচক্রে জোনস আর তার লোকেরা প্রচণ্ড মদ্যপ অবস্থায় পশুদের খাবার দিতে ভুলে যায়। ক্ষুধার্ত পশুরা সারাদিন পর আর নিজেদের আটকে রাখতে পারে না। তারা স্টোর রুমের দরজা ভেঙে খাবার খেতে শুরু করে। জোনস যখন চাবুক হাতে তাদের মারতে আসে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করে বসে এবং মিস্টার জোনসকে তার লোকবল সহ খামার থেকে চিরতরে তাড়িয়ে দেয়। এই যে হঠাৎ করে পাওয়া স্বাধীনতা, এটা পশুদের মধ্যে একটা অদ্ভুত আনন্দের জন্ম দেয়। হ্যাঁ, আর জোনসকে তাড়িয়ে দেওয়ার পর তারা যে কাজগুলো করে, সেগুলো একটা নতুন সমাজ গঠনের জন্য খুবই দারুণ পদক্ষেপ ছিল। তারা খামারের পুরনো নাম ম্যানর ফার্ম বদলে এর নতুন নাম রাখে অ্যানিমাল ফার্ম। শুধু তাই নয়, নতুন সমাজ কিভাবে চলবে তার জন্য তারা 7টি সুনির্দিষ্ট নিয়ম বা 7 কমান্ডমেন্টস তৈরি করে। এই নিয়মগুলো তো বড় বড় সাদা অক্ষরে শস্যাগারের কালো দেয়ালে লিখে রাখা হয়, যেন সবাই সবসময় সেটা দেখতে পারে। এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি ছিল সব পশু সমান। আরেকটি অন্যতম নিয়ম ছিল 2 পা বিশিষ্ট সবাই শত্রু, 4 পা বা ডানা বিশিষ্ট সবাই বন্ধু। এছাড়া মানুষের মতো কোনো আচরণ না করার ব্যাপারেও নিয়ম ছিল, যেমন কোনো পশু কখনো বিছানায় ঘুমাবে না, মদ খাবে না, পোশাক পরবে না বা অন্য কোনো পশুকে হত্যা করবে না।
শুরুর দিককার দিনগুলো দেখলে যে কেউ ভাববে সত্যিই বুঝি একটা আদর্শ সমাজ তৈরি হয়ে গেল। শুরুর দিককার দিনগুলো কিন্তু সত্যিই অসাধারণ ছিল। খামারের সবকিছু চমৎকারভাবে চলছিল। পশুরা নিজেদের জন্য কাজ করছিল বলে তাদের মনে অদ্ভুত এক তৃপ্তি ছিল। ঠিক, ফসল কাটার সময় তারা মানুষের চেয়েও কম সময়ে এবং কোনো রকম অপচয় ছাড়াই সব ফসল ঘরে তোলে। এমনকি মিস্টার জোন্স যখন তার দলবল নিয়ে খামার পুনরুদ্ধার করতে ফিরে আসে, তখন পশুরা অসম্ভব বীরত্বের সাথে যুদ্ধ করে তাদের আবার তাড়িয়ে দেয়। এই লড়াইয়ের নাম দেওয়া হয় ব্যাটল অফ দ্য কাউশেড। এই যুদ্ধে স্নোবল নামের একটি বুদ্ধিমান শূকর অসাধারণ নেতৃত্ব দেয়। সে রীতিমতো আহত হয়ে খামারের হিরো হয়ে ওঠে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা শুরু হয় এরপর থেকে। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। খামারের নেতৃত্ব দিচ্ছিল মূলত দুটি শূকর, স্নোবল এবং নেপোলিয়ন। এই দুজনের মধ্যে চরিত্রের আকাশ পাতাল তফাৎ ছিল এবং কোনো বিষয়েই তাদের কখনো মতের মিল হতো না। স্নোবল ছিল খুব বুদ্ধিমান, দূরদর্শী এবং উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। সে চাইতো খামারের উন্নতি করতে, পশুদের কষ্ট কমাতে। সে একটা উইন্ডমিল বা হাওয়াকল বানানোর বিশাল পরিকল্পনা করে। তার যুক্তি ছিল, উইন্ডমিল তৈরি হলে সেটা থেকে বিদ্যুৎ আসবে, পশুদের আস্তাবলে আলো জ্বলবে, শীতকালে গরম থাকবে। আর সবচেয়ে বড় কথা, পশুদের সপ্তাহে মাত্র ৩ দিন কাজ করতে হবে। স্নোবলের এই পরিকল্পনাটা সাধারণ পশুদের কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। অন্যদিকে নেপোলিয়ন ছিল অন্য ধাতুতে গড়া। সে উইন্ডমিলের ধারণাকে পাত্তাই দিল না। সে কোনো যুক্তিতর্কে যেকো না, বরং নীরবে নিজের ক্ষমতা বাড়ানোর ছক কষছিল। যেদিন উইন্ডমিল বানানোর প্রস্তাব নিয়ে চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা, স্নোবল তার অসাধারণ বক্তৃতায় যখন প্রায় সবাইকে রাজি করিয়ে ফেলেছে, সবাই যখন আনন্দে আত্মহারা, ঠিক তখনই নেপোলিয়ন তার আসল আর ভয়ঙ্কর রূপটা দেখায়। ওহ, ওই দৃশ্যটা তো রীতিমতো চমকে দেওয়ার মতো। নেপোলিয়ন অদ্ভুত একটা আওয়াজ করে আর সাথে সাথে ৯টি ভয়ঙ্কর দর্শন কুকুর কোথা থেকে যেন ছুটে এসে স্নোবলকে আক্রমণ করে বসে। এই কুকুরগুলো তো বাইরে থেকে আসেনি, তাই না? একদম না, এগুলো ছিল খামারেরই ৯টি কুকুরছানা, যাদের নেপোলিয়ন তাদের জন্মের পরপরই তাদের মায়ের কাছ থেকে আলাদা করে ফেলেছিল। সে গোপনে তাদের বড় করে তুলেছিল, একদম নিজের ব্যক্তিগত রক্ষী বাহিনী বা প্রাইভেট আর্মি হিসেবে। ঠিক বলেছেন। কুকুরগুলোর তাড়া খেয়ে স্নোবল প্রাণ ভয়ে খামার ছেড়ে পালাতে বাধ্য হয়। আর এর মাধ্যমেই অ্যানিমাল ফার্মের সেই সুন্দর সদ্য জন্মানো গণতান্ত্রিক ব্যবস্থাটার পুরোপুরি মৃত্যু ঘটে। স্নোবলকে তাড়ানোর পরপরই নেপোলিয়ন ঘোষণা দেয় যে এখন থেকে রবিবারের মিটিং এবং ভোটাভুটি সব বন্ধ। সাধারণ পশুদের আর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই থাকল না। খামারের সব সিদ্ধান্ত এখন থেকে শূকরদের একটা বিশেষ কমিটি নেবে, যার প্রধান হবে স্বয়ং নেপোলিয়ন। এইভাবেই একটা স্বৈরতন্ত্রের জন্ম হল। আর ক্ষমতা পুরোপুরি হাতে নেওয়ার পর নেপোলিয়ন অদ্ভুত এক মনস্তাত্ত্বিক খেলা শুরু করে। হ্যাঁ, যে নেপোলিয়ন উইন্ডমিল বানানোর ঘোর বিরোধী ছিল, স্নোবল চলে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সে ঘোষণা দেয় যে উইন্ডমিল বানাতেই হবে। সাধারণ পশুরা তো অবাক। তখন নেপোলিয়নের চামচা শূকর স্কুইলার এসে সবাইকে বোঝায় যে উইন্ডমিল বানানোর পরিকল্পনা নাকি আসলে নেপোলিয়নেরই ছিল। স্নোবল নাকি সেটা তার খাতা থেকে চুরি করেছিল। নেপোলিয়ন নাকি কৌশল করে স্নোবলকে তাড়ানোর জন্য এতদিন উইন্ডমিলের বিরোধিতা করার ভান করেছে। এই যে নির্জলা মিথ্যা কথাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে সত্য হিসেবে প্রচার করা, এটাই ছিল নেপোলিয়নের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার। এরপর পশুদের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। তাদের দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটানো হয় এই উইন্ডমিল বানানোর জন্য। পাথর টেনে তোলা, সেগুলো ভেঙে টুকরো করা, অমানসিক পরিশ্রমে পশুরা ক্লান্ত হয়ে পড়ে। আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো, এত কষ্ট করে বানানো উইন্ডমিলটা যখন এক ভয়ঙ্কর ঝড়ে ভেঙে মাটিতে মিশে যায়, তখন নেপোলিয়ন খুব সহজেই এর পুরো দায়ভার চাপিয়ে দেয় স্নোবলের ওপর। সে দাবি করে যে স্নোবল রাতের আধারে লুকিয়ে এসে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। খামারে যে কোনো সমস্যা হলেই, সেটা ফসল নষ্ট হওয়া হোক বা চাবি হারিয়ে যাওয়া হোক, সব কিছুর জন্যই স্নোবলকে দায়ী করাটা একটা অলিখিত নিয়মে পরিণত হয়। স্নোবল হয়ে দাঁড়ায় একটা অদৃশ্য শত্রু, যার ভয় দেখিয়ে সবাইকে তটস্থ রাখা যায়। একদিকে পশুরা হাড় ভাঙা খাটুনি খাটছিল, শীতে কাঁপছিল, অন্যদিকে খামারে খাবারের চরম অভাব দেখা দিচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শূকরদের জন্য অ্যাপেল, দুধ এবং পরে বিয়ার এর কোনো অভাব ছিল না।
সাধারণ পশুদের যখন রেশন কমিয়ে দেওয়া হচ্ছিল তখন শূকররা আরাম আয়েসে দিন কাটাচ্ছিল। এই বৈষম্যটাকে তারা এমনভাবে ঘোরাতো যেন এই বৈষম্যটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। স্কুইলার এসে পশুদের বোঝাতো যে শূকররা হলো ব্রেইন ওয়ার্কার বা মস্তিষ্কের কর্মী। খামার পরিচালনার পুরো চাপ নাকি তাদের ওপর, তাই তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্যই এই বিশেষ খাবারের প্রয়োজন। শুধু তাই নয়, স্কুইলার আরেকটা মোক্ষম অস্ত্র ব্যবহার করত। সে বলতো, তোমরা কি চাও মিস্টার জোন্স আবার ফিরে আসুক? এই একটা কথা শুনলেই সাধারণ পশুদের সব প্রশ্ন, সব ক্ষোভ নিমেষে থেমে যেত। মিস্টার জোন্স ফিরে আসার ভয় দেখিয়ে তারা সাধারণ পশুদের সব অধিকার একটু একটু করে কেড়ে নিচ্ছিল। এই চরম দুর্ভাগ্যের সবচেয়ে হৃদয়বিদারক উদাহরণ হল বক্সার নামের ঘোড়াটি। বক্সারের গল্পটা আসলে যে কোনো আবেগপ্রবণ মানুষকেও কাঁদিয়ে ছাড়বে। বক্সার ছিল বিশাল এক ঘোড়া, যার গায়ে যেমন অসুরের মতো শক্তি ছিল, তেমনি তার মনটা ছিল একদম সরল। খামারের সবচেয়ে পরিশ্রমী প্রাণী ছিল সে। উইন্ডমিল বানানোর সময় বিশাল বিশাল পাথর টেনে তোলার সবচেয়ে কঠিন কাজটা সে একাই করত। সেই সকালে সবার আগে ঘুম থেকে উঠত আর রাতে সবার শেষে কাজ শেষ করত। কিন্তু বক্সারের এই চরম পরিশ্রম আর অন্ধবিশ্বাসের পরিণতি শেষ পর্যন্ত কি হল? পরিণতিটা ছিল মারাত্মক। দিনরাত অমানসিক খাটুনি খাটতে খাটতে বয়স্ক বক্সার একদিন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তার ফুসফুস জবাব দেয়। শূকররা তখন সবাইকে খুব সহানুভূতি দেখিয়ে জানায় যে তারা বক্সারকে শহরের সবচেয়ে ভালো পশু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাচ্ছে। কিন্তু যেদিন বক্সারকে নিতে গাড়ি আসে, খামারের শিক্ষিত প্রাণীগুলো গাড়ির গায়ে লেখা পড়ে শিউরে ওঠে। সেখানে লেখা ছিল হর্স স্লটারার বা কসাইখানা। খামারের পশুরা আর্তনাদ করে বক্সারকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বক্সার ভেতর থেকে লাথি মেরে গাড়ির দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার আর সেই আগের শক্তি অবশিষ্ট ছিল না। তাকে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়, আর সেই বিক্রির টাকা দিয়ে শূকররা নিজেদের জন্য এক বাক্স উইস্কি কিনে রাতে রীতিমতো পার্টি করে। পরে অবশ্য স্কুইলার এসে খামারের পশুদের খুব আবেগ দিয়ে বোঝায় যে গাড়িটা আগে কসাইয়ের ছিল, হাসপাতাল সেটা কিনেছে, শুধু নামটা মোছা হয়নি। এবং বক্সার নাকি হাসপাতালেই দারুণ চিকিৎসার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই চরম মিথ্যাটাকেও পশুরা একসময় বিশ্বাস করে নেয়। এই যে বক্সারের পরিণতি, এটা আসলে আমাদের পুরো খামারের প্রাণীগুলোর মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করে। এক একটা প্রাণী যেন এক একটা ভিন্ন চিন্তাধারার প্রতীক। যেমন নেপোলিয়ন আর স্কুইলারের কথাই ধরা যাক। এই দুজনের জুটিটা আসলে কিভাবে পুরো খামারকে হাতের মুঠোয় রেখেছিল। খুব চমৎকার একটা পয়েন্ট। নেপোলিয়ন হলো সেই স্বৈরশাসক যে ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে। তার প্রধান অস্ত্র ছিল ভয়। সে তার কুকুরদের দিয়ে গায়ের জোর খাটাত, একটা ভয়ের রাজত্ব কায়েম করত। আর স্কুইলার হলো তার প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচারণার প্রধান কারিগর। স্কুইলার সবসময় নানারকম মিথ্যা পরিসংখ্যান আর জটিল হিসাব দিয়ে পশুদের বোঝাতো যে তাদের জীবন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সে বলতো গত বছরের তুলনায় এবার খাবারের উৎপাদন 200% বেড়েছে। সাধারণ পশুরা যেহেতু খুব একটা মনে রাখতে পারত না, আর তাদের নিজেদের কোনো প্রমাণ ছিল না, তাই স্কুইলার খুব সহজেই তাদের বিভ্রান্ত করে ফেলত। আর বক্সার হল সমাজের সেই অন্ধবিশ্বাসী এবং কঠোর পরিশ্রমী অংশের প্রতীক, যারা সবসময় বিশ্বাস করে যে নেতারা যা করছে তা ভালোর জন্যই করছে। বক্সারের দুটো মাত্র মন্ত্র ছিল, আমি আরও কঠোর পরিশ্রম করব, আর নেপোলিয়ন সবসময় সঠিক। তার এই সরলতার সুযোগ নিয়েই কিন্তু তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। প্রশ্ন না করার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে, বক্সার তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু সবাই তো আর বক্সারের মতো অন্ধ ছিল না, তাই না? বেঞ্জামিন নামের গাধাটোর কথা মনে আছে? হ্যাঁ, বেঞ্জামিন ছিল খামারের সবচেয়ে বয়স্ক প্রাণী। সে সবকিছু বুঝত। সে শূকরদের মতোই ভালোভাবে পড়তে পারত। শূকরদের সব চালাকি তার কাছে আয়নার মতো পরিষ্কার ছিল। কিন্তু সে কখনোই প্রতিবাদ করত না। তার ধারণা ছিল জীবন আগে যেমন কষ্টে কেটেছে, ভবিষ্যতেও তেমনই কাটবে। কষ্ট আর দুর্ভাগ্য কখনোই বদলাবে না, তাই সে চুপ থাকত। এই যে সব জেনেও চুপ করে থাকা, এটাও কিন্তু স্বৈরতন্ত্রকে এক প্রকার সাহায্য করারই শামিল। একদম ঠিক। অন্যদিকে মলি নামের একটা ঘোড়া ছিল, যে কিনা স্বাধীনতার চেয়ে নিজের আরাম আয়েশকেই বেশি গুরুত্ব দিত। মানুষের দেওয়া সুগার কিউব আর চুলে বাঁধার রঙিন ফিতার লোভে সে বিপ্লবের কিছুদিনের মধ্যে অ্যানিম্যাল ফার্ম ছেড়ে পালিয়ে যায়। তার কাছে আদর্শের চেয়ে নিজের ব্যক্তিগত বিলাসিতায় বড় ছিল। আর একটা দারুণ ক্যারেক্টার হলো মোজেস নামের একটা পোষা কাক।
এই কাকটার ভূমিকা নিয়ে একটু কথা বলা যায়। মোজেস কোনো কাজ করত না, শুধু ঘুরে ঘুরে মৃত্যুর পর সুগার ক্যান্ডি মাউন্টেন বা স্বর্গের গল্প শোনাত। সে বলতো মেঘের ওপারে এমন একটা পাহাড় আছে যেখানে সবসময় শুধু আরাম আর ভালো খাবার পাওয়া যায়, রবিবার সবসময় ছুটি থাকে। শুরুতে শূকররা মোজেসকে একদম পছন্দ করত না, কারণ সে পশুদের কাজে ফাঁকি দিতে শেখাত। কিন্তু পরে যখন খামারের পশুদের জীবন চরম কষ্টে ভরে যায়, তখন শূকররা মোজেসকে থাকতে দেয়, এমনকি তাকে বিয়ারও খেতে দেয়। কারণ ওই কাল্পনিক স্বর্গের আশায় পশুরা বর্তমান জীবনের সব কষ্ট আর ক্ষুধা মুখ বুজে সহ্য করে নেবে, এটাই শূকরদের জন্য লাভজনক ছিল। যদি আমরা বড় পরিসরে বিষয়টা দেখি, তাহলে বুঝব এই গল্পের মূল বার্তাটা আসলে কতটা গভীর। এই গল্পটা শুধু খামারের পশুদের নিয়ে নয়, বরং ক্ষমতার অপব্যবহার এবং আদর্শের পতন নিয়ে। শুরুতে যে 7টি নিয়ম তৈরি হয়েছিল, তার প্রতিটি নিয়মকে শূকররা নিজেদের স্বার্থে কিভাবে ধীরে ধীরে ভেঙেছে তা খেয়াল করার মতো। শুরুতে নিয়ম ছিল কোনো পশু বিছানায় ঘুমাবে না। কিন্তু শূকররা যখন জোনসের ফার্মহাউসে গিয়ে থাকতে শুরু করে এবং মানুষের নরম বিছানায় ঘুমায়, তখন তারা রাতের আঁধারে নিয়মের সাথে কয়েকটা শব্দ যোগ করে দেয়। নিয়মটা হয়ে যায় কোনো পশু চাদর বিছানো বিছানায় ঘুমাবে না। ঠিক একইভাবে শুরুতে নিয়ম ছিল কোনো পশু মদ খাবে না, সেটা বদলে হয়ে যায় কোনো পশু অতিরিক্ত মদ খাবে না। সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখা যায় যখন নেপোলিয়ন তার বিরোধিতাকারী কিছু পশুকে কুকুর দিয়ে সবার সামনে নির্মমভাবে গলা কামড়ে হত্যা করে। সাধারণ পশুরা ভয়ে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। তারা ভাবে তাদের তো নিয়ম ছিল, কেউ কাউকে হত্যা করবে না। কিন্তু পরে শস্যাগারের দেয়ালে গিয়ে তারা দেখে সেখানে লেখা, বিনা কারণে কোনো পশুকে হত্যা করা যাবে না। এই যে ধীরে ধীরে রাতের অন্ধকারে নিয়মগুলো বদলে দেওয়া, এটা আসলে পুরো আদর্শটাকেই ভেতর থেকে ফাঁপা করে দেওয়ার একটা প্রক্রিয়া। আর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাটা ঘটে গল্পের একেবারে শেষ দিকে। খামারের দেয়ালে লেখা সেই 7টি নিয়মের আর একটাও অবশিষ্ট থাকে না। সবগুলো মুছে ফেলে সেখানে কেবল একটি মাত্র লাইন লেখা হয়। লাইনটি হল, সব পশু সমান, কিন্তু কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান। এই একটি মাত্র বাক্য পুরো অ্যানিম্যাল ফার্মের আদর্শের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। যে সমতার জন্য তারা এত রক্ত দিল, এত কষ্ট করল, সেই সমতাকেই তারা নিজেদের সুবিধার জন্য এক চরম অসমতায় রূপ দিল। কি এক অদ্ভুত প্রতারণা! তাহলে এর আসল অর্থ কি দাঁড়ায়? বাস্তব জীবনের সাথে এর সম্পর্ক কোথায়? এই গল্প থেকে আসলে অনেকগুলো গভীর শিক্ষা পাওয়া যায়। প্রথমত, ইতিহাস পরিবর্তন এবং প্রপাগান্ডা। বাস্তব জীবনেও আমরা দেখি কিভাবে মিথ্যে তথ্যকে বারবার বলে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়। স্কুইলারের কথার মাধ্যমে এটা খুব দারুণভাবে ফুটে উঠেছে। যখন স্নোবলকে তাড়িয়ে দেওয়া হয়, তখন স্কুইলার প্রচার করে যে ব্যাটল অফ দ্য কাউশেডে স্নোবল নাকি আসলে মানুষের পক্ষ হয়ে লড়েছিল। পশুরা নিজেদের চোখে স্নোবলকে বীরের মতো লড়তে দেখলেও স্কুইলারের বারবার বলা মিথ্যা কথার কারণে তারা নিজেদের স্মৃতিকেই ভুল ভাবতে শুরু করে। দ্বিতীয়ত, অন্ধ আনুগত্যের বিপদ। বক্সারের মতো চোখ বন্ধ করে কাউকে সমর্থন করা যে কতটা ক্ষতিকর সেটা আমরা দেখেছি। যখন সমাজে কেউ কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলে না, তখন ক্ষমতাবানরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। আর তৃতীয় যে বিষয়টা খুব প্রকটভাবে আসে তা হল শিক্ষার অভাব এবং সেন্সরশিপ। খামারের অধিকাংশ পশু পড়তে পারত না। ভেড়ারা তো কিছুই বুঝত না, তাদের শুধু একটা স্লোগান মুখস্থ করানো হয়েছিল, 4 পা ভালো 2 পা খারাপ। হ্যাঁ, আর এই ভেড়াগুলোকে একদম মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। যখনই কেউ কোনো যুক্তিপূর্ণ কথা বলতে চাইত বা শূকরদের কোনো কাজের প্রতিবাদ করতে চাইত, তখনই ভেড়ারা একযোগে 4 পা ভালো 2 পা খারাপ বলে চিৎকার শুরু করত। ফলে যুক্তির কণ্ঠস্বর ওই স্লোগানের শব্দে চাপা পড়ে যেত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি সমাজে যদি সচেতনতা এবং শিক্ষার অভাব থাকে, তবে যে কেউ খুব সহজেই মানুষের অধিকার কেড়ে নিতে পারে এবং তাদেরকে অন্ধের মতো ব্যবহার করতে পারে। গল্পের একেবারে শেষ দৃশ্যটা আক্ষরিক অর্থেই গায়ে কাটা দেওয়ার মতো। অনেকগুলো বছর কেটে গেছে, খামারের সেই পুরনো পশুদের অনেকেই আর বেঁচে নেই যারা বিদ্রোহ দেখেছিল। খামার এখন আগের চেয়ে অনেক ধনী, কিন্তু সাধারণ পশুদের জীবন আগের মতোই কষ্টের। একদিন সন্ধ্যায় খামারের সাধারণ পশুরা জানালার কাঁচ দিয়ে ফার্ম হাউসের ভেতরে উকি দেয়। তারা দেখে এক অকল্পনীয় দৃশ্য। শূকররা মানুষের পোশাক পরেছে, তারা 2 পায়ে হাঁটছে,
ভেতরে টেবিলে চারপাশে শূকর এবং মানুষেরা একসাথে বসে তাস খেলছে, মদ খাচ্ছে এবং একে অপরের প্রশংসা করছে। ফার্ম থেকে বদলে আবার পুরনো নাম ম্যানর ফার্মে ফিরিয়ে নেওয়া হলো। তাস খেলার এক পর্যায়ে একই তাস দুজনে বের করায় মানুষের সাথে শূকরদের তুমুল ঝগড়া বেঁধে যায়। বাইরের পশুরা অবাক হয়ে মানুষের মুখ থেকে শূকরের মুখে আর শূকরের মুখ থেকে মানুষের মুখে তাকায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা আর আলাদা করতে পারে না কে মানুষ আর কে শূকর। যারা একসময় অত্যাচারী মানুষের হাত থেকে বাঁচতে চেয়েছিল, তারা নিজেরাই এখন অবিকল সেই অত্যাচারী মানুষের রূপ ধারণ করেছে। ভেতরের আর বাইরের চেহারায় আর কোনো তফাৎ অবশিষ্ট নেই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। যারা শেকল ভেঙে মুক্তির স্বপ্ন দেখায়, তারা নিজেরাই যদি ক্ষমতা পেয়ে একসময় সেই পুরনো অত্যাচারীদের মতো আচরণ শুরু করে, তাহলে একটি সমাজ কিভাবে তার আদর্শকে টিকিয়ে রাখবে? মুক্তির পথ কি তবে এভাবে বারবার হাতবদল হওয়ার মাঝে হারিয়ে যায়? ক্ষমতার এই অদ্ভুত খেলা থেকে সাধারণ মানুষ বা সাধারণ পশুরা কি কখনোই মুক্তি পাবে না? সত্যি এমন একটি প্রশ্ন যা অনেক দিন ভাবাবে। জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম নিয়ে আমাদের এই বিস্তারিত বিশ্লেষণ যে কোনো শ্রোতার নতুন করে ভাবনার জগৎকে নাড়া দেবে বলে আমাদের বিশ্বাস। ক্ষমতার কাঠামো ও প্রোপাগান্ডা আর সাধারণের অধিকার নিয়ে এই গল্পটা চিরকাল প্রাসঙ্গিক থাকবে। আজকের এই আড্ডা যদি সবার ভালো লেগে থাকে, তবে এই চমৎকার আলোচনার ধারা অব্যাহত রাখতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে কেউ চাইলে এই গভীর আলোচনাটি বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। আর সবশেষে এই গল্পটি শুনে সবার মনে সবচেয়ে বড় কোন শিক্ষাটি দাগ কেটেছে বা বাস্তব জীবনের কোনো ঘটনার সাথে মিল পাওয়া যায় বলে মনে হয়, তা নিচে কমেন্ট করে জানালে দারুণ হবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সচেতন থাকবেন, ভালো থাকবেন।